নিউ ইয়র্কে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এই পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আবারও যদি সবাই তো কষ্ট নাও পেতে পারে, অনেকে তো খুশিও থাকতে পারে। যারা যারা কষ্ট পেয়েছেন সবাইকে মিন করেছেন। আপনি কষ্ট নাও পেতে পারেন, উনি কষ্ট পেতে পারেন, তাহলে উনি ক্ষমা করলেই তো হলো। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এই দেশের ৪৭ থেকে আজকের দিন পর্যন্ত জামায়াত ইসলামীর ব্যক্তি বা সংগঠন দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়েছেন। এখনো বিশ্বাস করেন যে বাংলাদেশের জন্ম হয়েছে তাতে অনেকে দুঃখ পেয়েছেন? মানে আপনার যুক্তি অনুযায়ী? আমরা তা মনে করি না। বাংলাদেশের জন্মটাকে তো আমরা ওয়েলকাম করেছি। বাংলাদেশের 71-এর পরে আমরা এটাকে তো বাংলাদেশ জিন্দাবাদ বলেছি, এবং বাংলাদেশ জন্মের যে মূল স্পিরিট, যে মিশন এবং ভিশন, এটাকে ধারণ করেই আমরা বাংলাদেশে আছি। ব্যাখ্যা করবেন যে অনেকে তো কষ্ট নাও পেতে পারে। হ্যাঁ, বাংলাদেশের যে আদালত, সর্বোচ্চ আদালত, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমাদের সম্প্রতি মুক্তি পাওয়া সর্বশেষ যুদ্ধাপরাধ বিচারে যিনি মুক্তি পেয়েছিলেন, এটিএম আজহারুল ইসলাম, তাকে নির্দোষ প্রমাণ করেছেন। তিনি অগ্নিসংযোগ করেন নাই, হত্যা করেন নাই, তারপরে ধর্ষণ করেন নাই। এই যে অভিযোগগুলো তারপরে দেয়া হয়েছিল, এগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং সাজানো। তার দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল সে সময়, বাট আমাদের নেতৃবৃন্দ সেই সময় এই জাতীয় অন্যায়ের সাথে, অপরাধের সাথে সংযুক্ত ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই সময় যাদেরকে বাছাই করে দালাল আইনে নিক্ষিপ্ত করা হয়েছিল তাদের ভিতরেও আমাদের কোনো নেতৃবৃন্দের নাম ছিল না। পরবর্তীতে যে আওয়ামী লীগের আমলে যখন এসে রাজাকারের তালিকা তৈরি করা হলো, সেখানে বেশি দেখা গেল আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, তারপরে অনেক পরে এসে আমরা। এবং বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে এই যারা একবারে ওই সময় মানে ঘোষিত এবং বিভিন্ন জায়গায় তাদের নাম লেখা ছিল রাজাকার হিসেবে, তাদেরকে রাষ্ট্রীয় বড় বড় পদে পদায়ন করেছেন বাংলাদেশে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে শুধু বিষয়টা এরকম না। ওই সময় বাংলাদেশে 71-এ আপনার নিজামে ইসলাম পার্টি অনেক বড় রোল প্লে করেছিল, তাদের নাম এখানে কিন্তু আসে নাই। তার মানে 71 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী তার আদর্শ দিয়ে যখন রাইজিং পজিশনে চলে যাচ্ছে, সেটাকে থামানোর জন্যই মূলত এটা করা হচ্ছে। তারপরেও এদেশে অনেকবার এটা কথা উঠেছে যে আমাদের পক্ষ থেকে ভুল স্বীকার করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। আমিরে জামাত শুধু উনিই ক্ষমা চান নাই, ইতিপূর্বে গোলাম আজম সাহেবও ক্ষমা চেয়েছেন বাইতুল মুকাররমের উত্তর গেটে, কিন্তু এগুলোকে অনেকে স্কিপ করেছেন। আজকে আরও সর্বশেষ আজকেও এটা বলেছেন। এটার মাধ্যম দিয়ে আমি মনে করি যে এই ইস্যুগুলো আমাদের সমাপ্তি হওয়া উচিত, বারবার পিছনে না যেয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনি যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই বাকি অতিথিদের পাল্টা কিছু যুক্তি আছে, মানে আমি এটা নিয়ে আর আগাচ্ছি না। কিন্তু এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কথা একটু বলছি। তিনি বলেছেন জামাতের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না। কেন তা মনে করছেন তার ব্যাখ্যায় তিনি লেখেন, দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে, এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরে যে কথাগুলো তিনি বলেছেন, যে মাটিতে শহীদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। যদি দিয়ে ক্ষমা চেয়ে যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, যে মাটিতে শহীদের রক্ত মিশে আছে, সেখানে রাষ্ট্র ক্ষমতায় কি করে যাবেন? আপনাকে ধন্যবাদ। এবং আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকেও তার অবস্থান ব্যক্ত করার জন্য, ক্লিয়ার অবস্থান ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানাই। আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনে বিশ্বাসী। জনগণের পরে ছেড়ে দেন, জনগণ যদি দাঁড়িপাল্লা মার্কায় জামাতের প্রার্থীদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেয়, তা আপনি কেন জনগণের বিরুদ্ধে যে নিজে নিজে একটা জেহাদ ঘোষণা করবেন? এটা তো কোনো প্রয়োজন নেই।